ওয়াকার হাইকুলি হতে চাইছিল না, ডিসি বাড়ি আসছে না, বুঝাই দিছে জনতার ন্যায় কারে বলে, এটা বাংলাদেশের ন্যায়। আগে ছিল পুলিশ ছিল সতীশা, আর তিন আগে ছিল জয় বাংলা। সেনাপ্রধানকে ডক্টর ইউনূস ডেকে পাঠিয়েছিলেন এমনটা শোনা যাচ্ছে। সেই কারণে এই ওয়াকারুজ্জামান যে মুহূর্তে তিনি অফিসিয়াল ট্রিপে দেশ ছেড়ে তিনি এই মুহূর্তে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে রয়েছেন, সেই মুহূর্তে অনেকগুলো প্লট রেডি হয়েছে। সেই প্লটগুলো কি গোপন প্লটটা আমাদের কাছে আসছে। আমার কাছে যে ইন্টেল আছে, আমি যে ব্যাপারে নিশ্চিত সেটা হচ্ছে ইউনূস কোয়ার্টার মাস্টার জেনারেল, তারপরে হচ্ছে যে আপনার আইটিবি যেটা ইকবাল করিম ভুইয়া, এরা সহ ওয়াকারকে উৎখাতের জন্য অনেকবার চেষ্টা করেছে। বাংলাদেশের সেনাপ্রধান মোটেই নিরাপদে নেই অনেকেই বলছেন, আবার কেউ বলছেন যে সেনাপ্রধান নিজেই নিজের বিপদ ডেকে এনেছেন, আবার অন্যদিকে কেউ কেউ বলছেন যে সেনাপ্রধান মস্ত বড় ভুল করেছেন। অর্থাৎ বলাই যায় যে বাংলাদেশে এখন যাবতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আজ যারা জুলাই আগস্ট বিপ্লবকে বিপ্লব বলে স্বীকার করতে চায় না, এদের বিপ্লব বলে উপহাস করে, তারা আমাদের সন্তানদের, ছাত্রদের ভবিষ্যতে ফাঁসি দেওয়ার বন্দোবস্ত করতেছে। এটাই ইন্ডিয়ান প্ল্যান। যারা জুলাই আগস্টকে বিপ্লব বলতে চায় না, যারা আমাদের বিপ্লবী ছাত্র জনতাকে মব বলে, তারা ইন্ডিয়ান লেসপেন্সার। এদেরকে আমরা ছাড়বো না। আপনারা আমাদের মৃত্যুর পরোয়ানা লিখবেন, আর আমরা আপনাদের ছাইড়া দেবো ভাবছেন? কখনো না। যারা আমাদের নৈরাজ্যবাদী বলতেছেন দেশকে অশান্ত করে রাখছি, তাদের বলতেছি বিপ্লবকে সমাপ্ত করতে হবে, রাষ্ট্রকে পুনর্গঠন করতে হবে, ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের সম্ভাবনা বন্ধ করতে হবে, সকল গুম খুন নির্যাতন অত্যাচারের বিচার হতে হবে। ওয়াকার সাহেব, আপনি নিজে বলছিলেন না 5ই আগস্টে সব অবিচারের বিচার হবে, আপনি নিজে দায়িত্ব নিয়েছিলেন না? শুনেন, আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব, প্রতিটা হত্যার বিচার করা হবে, প্রতিটা অন্যায়ের বিচার হবে। আর আজ আপনি প্রফেসর ইউনূসকে আয়নাঘরে ভিজিট করতে দেন না, বিডিআরের বিচারে বলেন ফুল স্টপ, আর বলেন বিচার করতে গিয়ে ইনস্টিটিউটের যেন ক্ষতি না হয়। এক মুখে দুই কথা কেন জাতি জাতি? আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগত। আমি মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। ডক্টর মোহাম্মদ ইউনূস কেমন ভাষণ দিয়েছে, যেখানে ভারত আবারও কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আনতিক আকালি শুরু করে দিয়েছে ভারতের অবস্থা কিন্তু আবারও খারাপ হতে চলেছে। আজকে এই ভিডিওতে আপনারা বিস্তারিত এবং প্রমাণের মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন এই ভিডিওতে লাইক করে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইল স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। বাংলাদেশের সেনাপ্রধান মোটেই নিরাপদে নেই অনেকেই বলছেন, আবার কেউ বলছেন যে সেনাপ্রধান নিজেই নিজের বিপদ ডেকে এনেছেন, আবার অন্যদিকে কেউ কেউ বলছেন যে সেনাপ্রধান মস্ত বড় ভুল করেছেন। অর্থাৎ বলাই যায় যে বাংলাদেশে এখন যাবতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তবে প্রশ্ন উঠছে, কেন তিনি বারবার খবরের শিরোনামে উঠে আসছে? বাংলাদেশের সেনাপ্রধান মোটেই নিরাপদে নেই বলছেন অনেকে, আবার কেউ বলছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিজের বিপদ নিজেই ডেকে নিয়ে এসেছেন, আবার কেউ কেউ বলছেন সেনাপ্রধান মস্ত বড় ভুল করেছেন। অর্থাৎ বাংলাদেশে এখন যাবতীয় চর্চার কেন্দ্রবিন্দু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। কিন্তু হঠাৎ কেন তিনি খবরের শিরোনামে? 5ই আগস্টের পর সেনাপ্রধান এমন কিছু মন্তব্য বা কার্যকলাপ করছেন, তাতে তিনি কাকে সমর্থন করছেন বা কাকে করছেন না সেই নিয়ে বিভ্রান্ত তৈরি হচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে 6 মাস কেটে গিয়েছে। এখন সে দেশের সেনাপ্রধান কি এই সরকার পরিবর্তনের সিদ্ধান্ত নিতে চলেছেন, নাকি তিনি এই সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রধান পদগুলিতে পরিবর্তন আনতে চাইছেন? বর্তমান বাংলাদেশে যেভাবে সংঘর্ষ, খুন, হানাহানি, ধর্ষণ বেড়েই চলেছে, সেই আবহে এই ধরনের প্রশ্ন ওঠাটা খুবই স্বাভাবিক। এবার এই প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যম বেশ কিছু দাবি করেছে। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নাকি একজন শীর্ষস্থানীয় সম্পাদককে বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে অবনতি হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছেন তিনি। তাতে সেনাপ্রধান হতাশ হয়েছেন। ইউনূস আমলে নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারবেন কিনা সেই নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। অর্থাৎ ইউনূসের উপর যে সেনাপ্রধানের আস্থা নেই সেটা স্পষ্ট। আজ যারা জুলাই আগস্ট বিপ্লবকে বিপ্লব বলে স্বীকার করতে চায় না, এদের বিপ্লব বলে উপহাস করে, তারা আমাদের সন্তানদের, ছাত্রদের ভবিষ্যতে ফাঁসি দেওয়ার বন্দোবস্ত করতেছে। এটাই ইন্ডিয়ান প্ল্যান। যারা জুলাই আগস্টকে বিপ্লব বলতে চায় না, যারা আমাদের বিপ্লবী ছাত্র জনতাকে মব বলে, তারা ইন্ডিয়ান লেসপেন্সার। এদেরকে আমরা ছাড়বো না। আপনারা আমাদের মৃত্যুর পরোয়ানা লিখবেন, আর আমরা আপনাদের ছাইড়া দেবো ভাবছেন? কখনো না। যারা আমাদের নৈরাজ্যবাদী বলতেছেন দেশকে অশান্ত করে রাখছি, তাদের বলতেছি বিপ্লবকে সমাপ্ত করতে হবে, রাষ্ট্রকে পুনর্গঠন করতে হবে, ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের সম্ভাবনা বন্ধ করতে হবে, সকল গুম খুন নির্যাতন অত্যাচারের বিচার হতে হবে। ওয়াকার সাহেব, আপনি নিজে বলছিলেন না 5ই আগস্টে সব অবিচারের বিচার হবে, আপনি নিজে দায়িত্ব নিয়েছিলেন না? শুনেন, আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব, প্রতিটা হত্যার বিচার করা হবে, প্রতিটা অন্যায়ের বিচার হবে। আর আজ আপনি প্রফেসর ইউনূসকে আয়নাঘরে ভিজিট করতে দেন না, বিডিআরের বিচারে বলেন ফুল স্টপ,
আর বলেন বিচার করতে গিয়ে ইনস্টিটিউটের যেন ক্ষতি না হয়, এক মুখে দুই কথা কেন জাতি জানতে চায়। 1971 16 ডিসেম্বরের পরে অসংখ্য মানুষকে ধরে ধরে হত্যা করা হয়। কাদের সিদ্দিকী প্রকাশ্যে বেয়োনেট দিয়ে খুশিয়া স্টেডিয়ামে হত্যা করে কয়েকজনকে। কাদের সিদ্দিকীর শাস্তি হয়েছিল? হয় নাই। মামলা হয়েছিল? হয় নাই। নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু খুব কালচার করে, 19 ডিসেম্বর এই লোকরে হত্যার নির্দেশ দিয়েছিল, ধরে আছে না, তাকে হত্যা করা হয়। সে নাকি বুদ্ধিজীবী হত্যায় যুক্ত ছিল। শাস্তি হয়েছে নাসিরউদ্দিন ইউসুফে? হয় নাই। মামলা হয়েছে? হয় নাই। কেন হয় নাই? কারণ 1971 রাষ্ট্র বিপ্লব হিসেবে স্বীকৃতি পাইছে। জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী। সেই জনগণ যখন তার ক্ষমতা রিক্লেম করে, দখল করে, তখন সেই আইন সেই রাষ্ট্র হয়ে যায়। এটাই বিপ্লব। এইটারে বিপ্লব বলে স্বীকার করতে চায় না যারা, তাদের কারণেই জুলাই আগস্ট বিপ্লবে পুলিশ হত্যার বিচারের কথা আসতেছে আজকে। এর জন্য দায়ী সকল বিপ্লব বিরোধী বুদ্ধিজীবীরা, যারা আমাদের মৃত্যু পরোয়ানা লিখতেছে। আমাদের মব ডাকা বন্ধ করতে হবে, না হলে বিপ্লবী ছাত্র জনতা ঘরে ফিরবে না, ফিরাইতে পারবেন না, আপনি দেশকে শান্তও করতে পারবেন না। জনগণ তার সার্বভৌমত্ব প্রকাশ করার জন্য জনপরিসরে অস্ত্র ধারণ করে বা প্রতীকী কোনো বস্তুর মাধ্যমে নিজেদের শক্তি জাহির করার উদাহরণ আছে ইতিহাসে, নানা জায়গায়, নানা দেশে এটা দেখা গেছে। রোমান রিপাবলিকে পপুলার অ্যাসেম্বলি ছিল, এইখানে জনগণ সমাবেশে জড়ো হইতো, অস্ত্র সহ নিজেদের শক্তি প্রদর্শন করতো এবং নিজেদের মতামত জাহির করতো। রোমান প্লেবিয়ানরা অস্ত্রসজ্জিত হয়ে রোমের ফোরামে সমবেত হইত। লেনিনের বলশেবিক বিপ্লবের পরে কৃষক শ্রমিক মিলিশিয়ারা প্রকাশ্যে সন্দেহভাজন প্রতিপক্ষদের হত্যা করছে। আদালতের আনুষ্ঠানিকতা ছাড়াই জনতার শত্রুদের উপরে গণ আদালত বসায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বিদ্রোহীদের দমন করতে এবং নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে বলশেবিকরা ব্যাপক মাত্রায় গণপ্রতিশোধ নিছিল। আমরা এখনো নেই নাই, আমাদেরকে এটা নিতে বাধ্য করেন না। সিনেম মাও সেতুংয়ের নেতৃত্বে বিপ্লবী লাল রক্ষীরা শ্রেণী শত্রুদের প্রকাশ্যে অপমান, নির্যাতন, হত্যা করত। এইটাতে রাষ্ট্রীয় অনুমোদন থাকলেও স্থানীয় পর্যায়ে বহু ঘটনায় জনতা নিজের হাতে আইন তুলে নিছিল। আমরা কি এই কাজ করেছি? করি নাই। তাই সাবধান করে দিচ্ছি, মব ডাকা বন্ধ করেন। ওয়াকার সাহেব, প্রফেসর ইউনূস আপনার বক্তব্য এন্ডোর্স করে নাই। সাখাওয়াত যে ওয়াকারের বক্তব্য এন্ডোর্স করছেন, সাখাওয়াত সাহেব এটা দেখেন, বিবিসিতে কি বলছে প্রফেসর ইউনূস শুনেন। আপনি নিশ্চয়ই জানেন যে সম্প্রতি সেনাপ্রধান একটি বক্তব্য দিয়েছেন, যেখানে তিনি বলেছেন যে অনেক বিষয়ে তিনি এবং আপনি একমত। তার মধ্যে তার একটি বক্তব্য ছিল যে সবাই একসাথে কাজ না করতে পারলে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে বা এটা বিপন্ন হতে পারে। আপনি কি এই বক্তব্যের সাথে একমত? এটা ওনার বক্তব্য, উনি বলবেন। এটা আমার ওনাকে এন্ডোর্স করা না করার বিষয় না। তো আকাশ সাহেব, হুদাই প্রফেসর ইউনূস আমার সাথে একমত হয়েছে বলে যে পাঙ্গা নিছিলেন, এখন কেমন লাগে? ওইটা শুনান তো এডিটর সাহেব কি বলছিল বক্তিমায় ও আকাশ সাহেব। আমরা দেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে হেল্প করবেন। আমি যতবারই ডক্টর ইউনূসের সাথে কথা বলেছি, হি কমপ্লিটলি এগ্রিজ উইথ মি। এখন একটা ইন্ডিয়ান লাইন, সেটা হইতেছে প্রফেসর ইউনূসকে সরাইতে হবে। এই দেখেন রিপাবলিক টিভির মৌখ কি বলে, দেখেন। এই মোহাম্মদ ইউনূসকে যদি না সরানো যায়, ভারতের মঙ্গল নেই। শুনেছেন? এইটাই ইন্ডিয়ান লাইন। এই মোহাম্মদ ইউনূসকে যদি না সরানো যায়, ভারতের মঙ্গল নাই। এটাই ইন্ডিয়ান লাইন। তাই এখন লাগিছে প্রফেসর ইউনূসকে কিভাবে সরানো যায়, এটাই রাস্তা। যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া যায়। তাহলে কিভাবে এটা অর্জন করা যাবে? 1 নাম্বার, বাংলাদেশে আইন শৃঙ্খলা নাই এটা প্রমাণ করা। কিভাবে ইন্ডিয়ান প্রভাবিত জনকণ্ঠে এই কাজ করছে সেটা দেখাইলাম। এরপরে দেখেন মির্জা ফখরুল ইসলাম এসি বাস্ট হয়েছে, সেটাকে নাশকতা বলে পত্রিকায় বিবৃতি পাঠিয়েছে। আওয়ামী লীগ আমলে বজ্রপাতের ঘটনাকে বোমা হামলা বলে মামলা দিত বিএনপির নেতাদের নামে। মির্জা ফখরুল এসি বিস্ফোরণের ঘটনাকে বোমা হামলা বলে পত্রিকায় বিবৃতি পাঠিয়ে দিল। পরে অবশ্য ক্ষমা চাইছে, কিন্তু বিএনপি যে চাচ্ছে এই সরকারের উপরে আইন শৃঙ্খলার অবনতির দায় চাপায় দ্রুত নির্বাচন দিতে বাধ্য করতে, সেটা স্পষ্ট এই ঘটনায়। এইটা এসি বাস্ট হওয়ার ঘটনার নাশকতা এটা আগে আসছে আওয়ামী লীগের পেছে, তারপরে আসছে বিএনপির বিবৃতিতে, বুঝছাও? আর বিএনপি কি কইতেছে? কইতেছে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনই সবচেয়ে বড় সংস্কার। আরে সর্বনাশ, রাষ্ট্রের কোনো সংস্কারের দরকার নাই ভাই। আপনারা তো আপনাদের কর্মীদের কন্ট্রোল করতে পারতেছেন না। আমার কথা না, আপনাদের দলের নেত্রীর কথা, রুমিন ফারহানার কথা শুনেন। বিএনপির নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না। চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। আমার এলাকাতে পথধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে জমি দখল করে, আরেক উপজেলায় পথধারী নেতারা মামলা বাণিজ্য করে। কন্ট্রোল করা তো যাচ্ছে না। কেন্দ্রে খবর পাঠানো হয়েছে, কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই। কইতেছে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না কর্মীদের, কেন্দ্রে জানায় কোনো লাভ হচ্ছে না। আপনারা রাষ্ট্রের দায়িত্ব পেলে কি দুর্বিষহ অবস্থা হবে আপনারাই বলেন। এটাই চাচ্ছে ইন্ডিয়া। আপনারা ফেল করেন, নিদারুণ ভাবে ফেল করেন, তারপরে ইন্ডিয়া ঢুকে যাবে, শর্ট কইরা হাসিনাও ঢুকে যাবে। এটা বুঝতেছেন না কেন? আবার দেখেন তারা বলতেছে লেবুর হালি 200 টাকা। আমি শিওর ওরা বাজারে যায় না, বাজার বোধহয় কেউ কইরা দিয়ে যায়। আমি দেশের কয়েকটা জায়গা থেকে লেবুর দাম জোগাড় করেছি, একে একে দেখি। প্রথমে বগুড়া। আসসালামু আলাইকুম। আজ 2025 সালের 2 মার্চ। আমি বগুড়া জেলার বিখ্যাত বৃহত্তম বাজার, এটা কলোনির বাজার,
নিত্য প্রয়োজনীয় বাজার সেরে ইফতারিতে সবচেয়ে প্রয়োজনীয় উপাদানই হচ্ছে লেবু। সেই লেবুর বাজার দর কেমন আজকে আপনাদের একটু শোনাই। ভাই আসসালামু আলাইকুম। আপনার লেবুর দাম কিরকম? আগে 2-3 দিন আগে আমরা বেশি আপনার 70 টাকা 80 টাকা হালি, সেই হিসেবে আজকে একটু কম আছে। যেমন ওইটা বেশি 60 টাকা, এটা 50 টাকা। মানে এই বড়টাই 60 টাকা। ভাই লেবু কত করে যাচ্ছে? 50 টাকা হালি। তারপর লেবুর দামটাই মনে হয় একটু বেশি নাকি? 50 টাকা হালি। তাই লেবুর বাজার কত যাচ্ছে? 40 টাকা 50 টাকা হালি যাচ্ছে। গতকাল কত ছিল? গতকালে একই রেটে ছিল 50 টাকা। কত দেখলেন? 50 টাকা হালি, তাই না? কক্সবাজার আসেন। আমরা আছি এখন কক্সবাজার শহরে কানাইয়া বাজার। কত দেখলেন? 60 টাকা হালি, তাই না? পটুয়াখালী আসেন। হালি 50 টাকা। 50 কি দাম কি বাড়ছে নাকি? না, এখন আগের মতনই আছে। ওনার কাছে রোজার এখন তো সিজন না, রোজার আগে আসলে আপনার 50 টাকা না, এখন 50 টাকা। কত দেখলেন? 50 টাকা হালি, তাই না? ঢাকায় আসেন। মা মরিচ কত? আর বেগুন? লেবুগুলো কত? লেবুর হালি কত? 60 টাকা হালি, 50 টাকা। কত দেখলেন? 50 টাকা হালি, তাই না? যশোরে আসেন। বর্তমান দেশি লেবু বাজারে না আসার কারণে দেশি লেবুর একটু দাম বেশি। আমাদের বর্তমানে কেনা লাগতেছে দেশি লেবু আপনার 1700 থেকে 1800 টাকা শোয়া। আমরা এখন বেচতেছি 20 টাকা পিস, অর্থাৎ এক হালি বেচতেছি 70 অথবা 80 টাকা। একটু বেশি দাম 80 টাকা হালি, কিন্তু 200 টাকা তো না। তাইলে বলেন এত বড় একটা সবচেয়ে বড় রাজনৈতিক দল লেবুর দাম 200 টাকা হালি কিভাবে বলে? কি বার্তা দিতে চায়? কালবেলা রেফারেন্স দিচ্ছে। কালবেলা কার পত্রিকা? সন্তোষ শর্মার পত্রিকা। তো এই সন্তোষ শর্মা ইলিয়াসের ভিডিওতে দেখছেন সে কে পুরা রয়্যাল লোক। তাইলে এইটা যে ইন্ডিয়ান একটা পরিকল্পনা প্রফেসর ইউনূসকে সরায় দেওয়ার, তাতে কোনো সন্দেহ আছে? বিচারের ভার আপনাদের উপরে দিলাম। বাংলাদেশে ইন্ডিয়ান প্ল্যান বাস্তবায়ন করা যাবে না, ফুল স্টপ। এই পুরান দিনের পলিটিশিয়ানরা অনেক কিছুই বুঝতে চাইতেছেন না। বুঝতে চাইতেছেন না তরুণদের স্লোগান, বুঝতে চাইতেছেন না বারুদের বিরুদ্ধে জ্বলে ওঠা গ্রাফিতি আর জুলাইয়ের দেওয়াল লিখন। কিন্তু তারা ঠিকই খুঁজে নিচ্ছে পরিত্যক্ত আস্তাবল, হাসিনার ব্যবহৃত সহিস, যাতে দিল্লির ঘোড়ায় চেপা দ্রুত পুরানো বন্দোবস্ত রাষ্ট্র করা যায়। দুনিয়া এবং আখেরাতের কসম, যারা দাখিল হয়েছে বর্ষা বিপ্লবে, রুহানি প্লাবনে কেটেছে সাঁতার, তারা জানে বঙ্গীয় বদ্বীপের সত্য সুন্দর নতুন ভবিষ্যৎ নির্মাণের ভাষা কি। সেইটা ইনকিলাব, বিপ্লব, ইনকিলাব। দুটো ঘটনা, নারীর প্রতি দুটো ঘটনা এভাবে যদি বলি, খুব কাছাকাছি সময় ঘটল, এবং আমি বিশ্বাস করি দুটো ঘটনারই মূল একই জায়গায় এবং একই পরিকল্পনার অংশ। এগুলো পরিকল্পিত ব্যাপার বলে আমি বিশ্বাস করি। সেই পরিকল্পনা কি, কেন করছে, কারা করছে, সেটা নিয়ে কথা বলতে চাই। তার আগে সাম্প্রতিক ঘটনাটা দিয়ে শুরু করি। গতকাল সারা সন্ধ্যা রাত, গভীর রাত পর্যন্ত আমাদের সামাজিক মাধ্যম সরব হয়েছিল একজন নারীর প্রতি অবমাননার কারণে, হয়রানির কারণে, যৌন হয়রানির কারণে, আমরা এভাবেই বলবো। সেটা হচ্ছে নারী কিভাবে ওড়না পড়তে হবে সেটা নিয়ে নসিহত করার চেষ্টা করেছেন রাস্তার একজন মানুষ। তাকে কিভাবে ওড়না পড়তে হবে সেটা নিয়ে সেই নারী অভিযোগ করেন। পরে সেই ভদ্রলোক যিনি এটা করেছেন তাকে গ্রেফতার করা হয়। এই পর্যন্ত মোটামুটি মনে হচ্ছে ঠিকঠাকই আছে, কিন্তু না, এরপর সেই থানায় মানুষ গেলেন, অনেকে একত্র হলেন। আমরা যেটা বলি এখন, এগুলো আমি বিশ্বাস করি এগুলো মব তৈরি করা হলো, এবং অন ক্যামেরা তারা থানার দায়িত্বরত পুলিশ অফিসারের সাথে কি করেছেন সেগুলো আমরা দেখলাম, কি বলেছেন, তারা যিনি অভিযুক্ত তার সাথে কি কথা বলেছেন, এবং অভিযুক্ত তার অভিযোগ স্বীকারই করেছেন, তিনি অস্বীকার করেননি, এবং তিনি কত ভালো তা প্রমাণ করার জন্য অত্যন্ত বিভৎস একটা ভাষা ব্যবহার করে বলছেন, আমি তো তাকে এভাবে বলি নাই, আমি তাকে ভালোভাবে বলেছি। সব কিছু দেখা হলো, ঘটলো, আমরা পক্ষ বিপক্ষে ডিবেট করতে নেমে গেলাম। এটাই হচ্ছে ইদানিং। কতগুলো চাই বা না চাই আইডিওলজিক্যাল ডিবেট আমাদের সমাজে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এবং আমরা এটার মধ্যে ইনভলভড হয়ে যাব। তবে এই যে দুটো ঘটনা নারীর প্রতি, এবং নারীর প্রতি ঘটা ঘটনা কেন এই মুহূর্তের বাংলাদেশে খুবই সিগনিফিক্যান্ট, কেন আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে, গুরুত্ব দিয়ে দেখতে হবে, সেটা নিয়ে কথা বলবো। তার আগেরটা আমরা সবাই জানি, সেটা নিয়ে আলাদা করে কথা হয় না, একটা টক শোতে কথা বলেছিলাম দুজন নারীর প্রকাশ্যে ধূমপান করা নিয়ে। তারা প্রকাশ্যে ধূমপান করছিলেন একটা পাড়ার পাশে, ছোট টং দোকান যে বলি সেরকম জায়গায়। সেখানে একজন গিয়ে বাধা দেন, তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়, হতে হতে এটা এমন পর্যায়ে যায় যে ওই দুই নারী ফিজিক্যাল ভায়োলেন্সের শিকার হয়েছিলেন মারাত্মকভাবে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে এটা নিয়ে মন্তব্য করতে হয়েছিল, পাওয়া যায় ইউটিউবে, যে কেউ সার্চ করে শুনে নিতে পারেন। একটা রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী এভাবে কথা বলছেন, একটা নারীর উপরে, দুটো নারীর উপরে যে ভয়ঙ্কর ভায়োলেন্স হলো, সেই ফৌজদারি অপরাধের বাইরে প্রকাশ্যে ধূমপানের জেনারেলাইজেশন। এই সমাজে আমরা থাকি তো, আসলে
আমরা থাকি, আমাদের সমাজে নারীরা ধূমপান খুব বেশি করেন না, অন্তত আরবান নারীরা। আমাদের কিছু এরিয়া আছে যেখানে গ্রামীণ নারীদের ধূমপানের প্রবণতা আছে এবং এটা খুব স্বাভাবিক। আমি এমন একটা জায়গায় জন্মেছি, বড় হয়েছি, তার কাছাকাছি চিটাগংয়ের একটা উপজেলার গ্রামীণ অঞ্চলে আমি নিজে দেখেছি স্মোকিংয়ের অভ্যাস নারীদের আছে এবং খুব স্বাভাবিকভাবেই সেটা অ্যাকসেপ্টেড। সো আরবান সোসাইটিতে একটা নারী ধূমপান করবেন প্রকাশ্যে, এটা ঠিক আমাদের অ্যাডজাস্ট করার মতন আমরা এখনও ঠিক মেনে নিতে পারি না। কিন্তু আমরা যদি গভীরভাবে তলিয়ে দেখি যে একটা পাবলিক প্লেস, যদি এটা পাবলিক প্লেস কিনা এটা নিয়ে ডিবেট আছে, এটা নিয়ে পত্রপত্রিকায় এসছে, আমাদের পাবলিক প্লেস বলে যেখানে ধূমপান নিষিদ্ধ আছে, এই ধরনের চায়ের দোকান সেটার মধ্যে পড়েও না, সেই রকম আলাপও আছে। আমি সেই আলাপ সরিয়ে রেখেই বলছি, মানে ধূমপান অত্যন্ত ক্ষতিকর একটা অভ্যাস, এটা বিভৎস ক্ষতিকর। যারা ধূমপায়ী আছেন তারা আরেকটু ঘাটাঘাটি করবেন আপনারা আপনাদের কত ক্ষতি করছেন সেটা বোঝার জন্য। সো এটা উভয়ের জন্য ক্ষতিকর এবং পাবলিক প্লেস বা কোনো খোলা জায়গায় এটা নারী পুরুষ উভয়ের জন্যই সমান। এটা যদি অনৈতিক বলি, অপরাধ বলি, সমান সেটা। কিন্তু আমাদের সমাজ তো আসলে নারীদের প্রতি এই স্বাভাবিক দৃষ্টিটা দেয় না, দেবে না। আমরা পুরুষতান্ত্রিক শুধু না, আমাদের সমাজে নারী বিদ্বেষ আছে, মিসোজিনি আছে, ফলে নারী বেশি সাফার করবেন এটা আমরা ধরতে পারি। কিন্তু একটা রাষ্ট্রর কাজ হচ্ছে এই আলাপগুলো, যে আমাদের এই যে সামাজিক নর্ম আছে, এই নর্মগুলো নিয়ে আলাপ সমাজে হতে পারে, ডিবেট হতে পারে, কথাবার্তা হতে পারে, কিন্তু কোনো মানুষের, কোনো নাগরিকের অধিকার তিনি যখন নেন, সেটা যখন আরেকজনের সাথে কনফ্লিক্ট করে না, তার নাগরিক অধিকার নষ্ট করে না। প্রকাশ্যে ধূমপান নিয়ে কথা আসতে পারে, কিন্তু আসলে পুরুষদেরকে এই যে ভদ্রলোক প্রথম প্রতিবাদ করতে শুরু করেছিলেন, আমরা ধরে নিতে পারি যে তিনি, ধরে না নিশ্চিতভাবে বলতে পারে, তিনি হেঁটে হেঁটে এই টং দোকানে সিগারেট খাওয়া পুরুষদেরকে উনি বাধা দেন না, এটা আমরা খুব ভালো জানি। সো এখানেও একটা বৈষম্যের ব্যাপার আছে, এটুকু আমাদের বুঝতে রকেট সায়েন্টিস্ট হতে হয় না, এই সমাজে বাস করলেই হয়। সো নারী একজন ধূমপান করেছে, তার জন্য এই বিভৎস কায়দায় তাদের উপর হামলা হয়েছে, আক্রমণ হয়েছে, এবং যিনি করেছেন, মূলত নেতৃত্ব যিনি দিয়েছেন, তার ছবি সব কিছু আছে, তার বিরুদ্ধে সরকারকে কোনো ব্যবস্থা নিতে আমরা দেখিনি, আবার কথাও না। আর ব্যবস্থা যদি কিছুটা নিয়েও থাকতো, যেমন এই ক্ষেত্রে হয়েছে, খুব বেশি লাভ হতো না, সেটাও আসবে। কিন্তু রাষ্ট্রকে ব্যবস্থা নিতে হবে, মানে একটা সরকার, সে যে সরকার এটা প্রমাণ করতে হয়, সে তার আইন প্রয়োগের মাধ্যমে। একটা ফৌজদারি অপরাধ, একটা স্মোকিংয়ের জন্য জরিমানা আছে, এটা কোনো ফৌজদারি অপরাধ না, সর্বোচ্চ আমাদের আইনেও যদি ধরে নেই প্রকাশ্যে ধূমপান, তার জন্য যে ফৌজদারি অপরাধ হয়েছে সেটা নিয়ে রাষ্ট্র চোখ বন্ধ করে থাকতে পারে না, সরকার পারে না, কিন্তু থাকলো। গতকাল ব্যবস্থা নেওয়া হয়েছে প্রাথমিকভাবে, কিন্তু যে জিনিসটা আসলে আরেকটা নতুন ডাইমেনশন তৈরি করেছে, এটাই দরকার ছিল। এবং অনেকে ফেসবুকে লিখছেন, হুইচ ইজ রাইট, প্রয়োজনীয় ফুটেজ পাওয়া কিন্তু হয়ে গেছে, আসলেই হয়ে গেছে। এবং অনেকে যারা করার, তারা এগুলো নিয়ে অলরেডি কথা বলতে শুরু করেছেন, ভারতীয় মিডিয়া যারা বলতে শুরু করে দিয়েছেন। সেটা হলো পুলিশ গ্রেফতার করেছে কাউকে। তাত্ত্বিকভাবে বলছি এই গ্রেফতারটা ঠিক না, তর্কের খাতিরে বলছি, কিন্তু এই পুলিশ তো শেখ হাসিনার পুলিশ না, এখন শেখ হাসিনা নেই এবং পুলিশ শেখ হাসিনার কথা শুনে কাজ করবে, এটা হবার কথা না। তারপরেও ধরে নিলাম কেউ এরকম করলো, ধরে নিলাম। আমাদের তো একটা বিচার বিভাগ আছে, এই আসামি 24 ঘন্টার মধ্যে আদালতে যাবে, তার বিরুদ্ধে মামলা হবে, তিনি জামিন পাবেন কি পাবেন না সেটা আদালত ডিসাইড করবে। সুতরাং এই যাবতীয় ব্যবস্থাটার প্রতি অনাস্থা দেখিয়ে একটা মব তৈরি হলো থানায়, এবং তারা সেখান থেকে তাকে ছেড়ে দেওয়ার জন্য চাপ তৈরি করতে শুরু করলেন। এটা শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর বহু থানায় হয়েছে, কিন্তু 6-7 মাস পরে এসে এই ঘটনাগুলো হওয়া সরকারের অস্তিত্বহীনতাকে প্রমাণ করে। সরকারের তো উচিত ছিল, পুলিশের তো উচিত ছিল প্রয়োজনে সেনাবাহিনী ডেকে সেখানে যাতে মব তৈরি হতে না পারে সেই ব্যবস্থা করা। কারো যদি কোনো বক্তব্য থাকে, তারা লয়ার ঠিক করবেন, পরের দিন যখন আদালতে তাকে তোলা হবে তার জামিনের জন্য, বা এই মামলাই তারা উইথড্র করা চাইতে পারতেন, সেটার জন্য আইনি পথে তাদেরকে যেতে হতো। কিন্তু না, মব গেল। এবং যে ধরনের মব আসলে ভারত দেখতে চায় সেটাই হলো এখানে। অ্যাপারেন্টলি বাইরে থেকে দেখতে মনে হয়েছে যে আমাদের প্র্যাকটিসিং মুসলিমদের যে ধরনের লুক আছে, সেই ধরনের লুকের মানুষ। এই লুকের সমস্যা নেই, প্রত্যেকটা প্র্যাকটিসিং মুসলিম যারা আছেন তারা ইসলাম যেভাবে তাদের লুক তৈরি করতে, দাড়ি রাখা, টুপি পরা, পাঞ্জাবি যে ধরনের এক ধরনের পোশাকের কথা বলা হয়, ইটস ফাইন। কিন্তু এখানে যখন গেলেন, তখন এই পোশাকের মানুষ গেলেন, এবং এটাই এই ন্যারেটিভটা তৈরি করার জন্য চাওয়া হচ্ছিল। অ্যান্ড দ্যাট এক্স্যাক্টলি হ্যাপেন্ড। এবং সরকার বাধা না দেয়া, আমি এই জিনিসটাও আসলে বলতে চাই। আমি গতকাল গুলশানের ঘটনার পর থেকে আমার খুবই মনে হয় সরকারের একটা অংশ এই ষড়যন্ত্রর সাথে জড়িত হয়ে পড়ছে। তাহলে ঘটনাটা কি? গোড়ায় ফিরে যাব। বাংলাদেশের আসলে বিপদটা যে জায়গা থেকে আসতে যাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের ক্ষমতা দখল করেছে ইসলামিস্ট এক্সট্রিমিস্টরা। এই আলাপ ভারত প্রথম দিন থেকে করছে। ডক্টর ইউনুস মূলত তাদের পেট্রোনাইজড মানুষ। ইনফ্যাক্ট ডক্টর ইউনুস না হলে এই ন্যারেটিভ বহুদিন আগে তারা এস্টাবলিশ করে শেষ করে ফেলতে পারতো আমাদের সরকারকে, কিন্তু পেরে ওঠেনি তার মতো একটা বিরাট ব্যক্তিত্ব আমাদের উপরে থাকা, যার অন্তত জঙ্গি ট্যাগ লাগানো সোজা না। কিন্তু সেই চেষ্টা চলছে, এবং একটার পর একটা অনেকগুলো ঘটনাকে আমরা যদি সাজাই তাহলে দেখব এটা পরিকল্পিত। একটা জঙ্গিবাদী দেশে যাদেরকে জঙ্গিবাদী দেশ বলতে চায়, সেই দেশে নারীরা প্রধান বা প্রথম আক্রমণের শিকার হন। আমরা দেখব নারীরা আক্রমণের শিকার হয়েছেন। নারীরা ফুটবল খেলতে পারবে না, নারী অভিনেত্রী দোকান উদ্বোধন করতে পারবে না, নারীরা এখন ওড়না কীভাবে পড়তে হবে বা তিনি প্রকাশ্যে যদি ধূমপান করেন
এটা সঠিক কাজ না, কিন্তু পুরুষ সমস্যায় না পড়লেও নারীকে সমস্যায় পড়তে হবে। এই আলাপগুলো আসলে মাঠে ছাড়া হলো। সুতরাং নারীদের প্রতি এরকম একটা হোস্টাইল মেন্টালিটি দেখা যাচ্ছে, এবং করছে কারা? অ্যাপারেন্টলি ধর্মীয় যে লেবাস, ধর্মীয় যে আউটলুক, প্র্যাকটিসিং মুসলিমের যে আউটলুক, সেই আউটলুকের মানুষজন। এই ন্যারেটিভটাই আসলে চাওয়া হয়েছিল। একই সাথে কালো পতাকা, শেখ হাসিনা পতনের পর কালেমা লেখা কালো পতাকায় ঢাকা শহর বহু জায়গায় দেখা গিয়েছিল। 32 নম্বর ভাঙার সময় পতাকা দেখা গেছে কালেমা লেখা। এরকম নানান রকম ন্যারেটিভ আছে। মাজার ভাঙা হচ্ছে, এটা নারীর প্রতি না হয়ে থাকলেও এটাও ইসলামিস্ট এক্সট্রিমিজম বা ফান্ডামেন্টালিজম তারা যেটা বলেন তার ন্যারেটিভকে স্ট্রেংথেন করতে সাহায্য করে। সুতরাং এটা পরিকল্পিত। যারা গেছেন, আমি মনে করি এই পরিকল্পনার পার্ট হয়ে গেছেন, আমি বিশ্বাস করি। না হয় এই সময় অন্তত এই ঘটনাগুলো ঘটার কোনো কারণ ছিল না। একটা ভুল যদি কোনো জায়গা থেকে হয়েও থাকে, সেটার জন্য কতগুলো স্টেটের আইনের কতগুলো পদক্ষেপ আছে, সেই পদক্ষেপগুলো দিয়েই এই সব কিছু করা যেত। কিন্তু না, বাংলাদেশে কোনো শাসন কাজ করছে না, প্রশাসন কাজ করছে না। থানায় গিয়ে মব, কথ্য ভাষা কেউ এভাবে বলেন তৌহিদি জনতা, এটা ডেরোগেটরি হয়ে গেছে। তৌহিদি জনতা খুবই বিশ্বাসের একটা গভীর জায়গার ব্যাপার, কিন্তু এই নাম দিয়ে এখন নানান জায়গায় নানান কাজ করা হচ্ছে, কাণ্ড ঘটানো হচ্ছে, যেগুলো আদতে মানুষের জন্য সমস্যা তৈরি করছে, রাষ্ট্রের জন্য সমস্যা তৈরি করছে। একটা কথা আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ। এই দেশ চলবে আইন এবং বিধিবিধানের মাধ্যমে। কারো পছন্দ না হতে পারে কোনো আইন, যদি পছন্দ না হয় সেই আইন পরিবর্তনের জন্য সরকারকে চাপ প্রয়োগ করতে পারে যে এই আইন যোগ করতে হবে, এর মধ্যে ওড়না এভাবে পড়তে হবে, এরকম একটা আইন লাগবে, অথবা হিজাব পড়তে হবে মুসলিম মেয়েদের, বা নিকাব করতে হবে, আইন বানানোর জন্য কেউ চাপ তৈরি চাইলেও করতে পারেন। কিন্তু যতদিন পর্যন্ত সেই আইন না হচ্ছে, সেই আইন কেউ না ভাঙছে, এমনকি আইন যদি কেউ ভাঙেও সেটাকে দেখার দায়িত্ব জনগণের না, সেটা দেখার দায়িত্ব আবারও সরকার এবং রাষ্ট্রের। এই কয়েকটা বেসিক জিনিস আসলে বুঝতে পারতে হবে। আর কারো যদি মনে হয় পুরোপুরি তাদের চিন্তা মতো যে মানুষগুলো চলবে না, তার বিরুদ্ধে দাঁড়াতে হবে, তাহলে আসলে তাদের এই রাষ্ট্রে বসবাস করা কঠিন হবে। তাদেরকে উচিত হবে তাদের মতো একটা রাষ্ট্র তৈরি করে ফেলা। কেউ খেলাফতের কথা বলছেন না, তারা এরকম একটা রাষ্ট্র, তখন তো এই গণতান্ত্রিক ব্যবস্থায় তো আর সেটা হবে না। তাদের উচিত হবে, অনেক জায়গায় হয়েছে, তারা ইরানে ইসলামিক রেভলিউশন হয়েছে, তারা বিপ্লব করে তাদের পছন্দের একটা রাষ্ট্র তৈরি করে নিতে হবে। তারপর সেটা তাদের মতো করে তারা কি আইন কানুন বানাবেন সেটা তাদের ব্যাপার। কিন্তু যতদিন পর্যন্ত সেটা না হয়, যতদিন পর্যন্ত গণতান্ত্রিক দেশ হয়ে থাকে, ততদিন পর্যন্ত এগুলো তাদের অ্যাকসেপ্ট করতেই হবে। এটাই একটা রাষ্ট্র, এটাই হলো রাষ্ট্র সম্পর্কে বোঝাবুঝি। এই রাষ্ট্র যেভাবে চলছে, যে আইন আছে, সবকিছু আমারও পছন্দ না। আমারও বেশ কিছু আইন এবং বেশ কিছু বিষয়ের প্রতি আমারও বক্তব্য আছে, কিন্তু আমি সেটাকেও, ওই আইন, যে আইনটা আমি পছন্দ করছি না, সেটা মেনে যদি কেউ কোনো কিছু করে, আমি সেটা নিয়ে সমালোচনা করতে পারি, আমি সেই জন্য সরকারের উপরে চাপ তৈরি করতে পারি, কিন্তু আমি নিজে গিয়ে ইম্পোজ করার চেষ্টা করতে পারি না। এবং কতটুকু কথাও আমি আসলে সদুপদেশ বোঝায়, কতটুকু বোঝায় না, সেইটুকু বোঝাবুঝিও থাকতে হবে। আমি মনে করি না যেটা না বুঝেই কেউ করেছে, এগুলো বুঝেই করা হয়েছে, বুঝেই করা হচ্ছে। এবং শুধু এটা না, এটা শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর গত বছরের শেষের দিকেও একই ধরনের ঘটনা কিন্তু ঘটেছে। নারীরা মাথায় কাপড় দিচ্ছে না কেন, নারীরা হিজাব করছে না কেন, তার পোশাক কেন এরকম, এই ধরনের অভিযোগও পাওয়া গেছে সেই সময়। সো এটা একটা পরিকল্পিত, এটা একটা পরিকল্পনার অংশ। এবং আমরা নিশ্চিত থাকতে পারি, ভারত যেহেতু এই ধরনের ন্যারেটিভ এখানে এস্টাবলিশ করতে চাইছে, যারা এই কাজগুলো করছেন সবাই শতভাগ পরিকল্পনার পার্ট, তা বলছি না, কিন্তু এর মধ্যে একটা খুব সিগনিফিক্যান্ট পরিকল্পনা আছে। কেউ না বুঝে এই ফাঁদে পা দিচ্ছেন। কিন্তু দিনের শেষে আমরা ভারতের হাতে অস্ত্র তুলে দিয়েছি। ভারতের হাতে এখন যথেষ্টের বেশি প্রমাণ আছে, ভারত বহির্বিশ্বকে দেখাতে পারবে বাংলাদেশে আসলে একটা ইসলামী জঙ্গিবাদীরা শেখ হাসিনাকে সরিয়ে ক্ষমতা দখল করেছে। এবং কে না জানে, শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় থাকার মূল ন্যারেটিভ ওয়েস্টের কাছে এটা ছিল যে আমি নির্বাচন দেই না, এটা মানে ওয়েস্ট বুঝেছে শেখ হাসিনা চুরি বাটপারি ডাকাতি করেছে, সবই জানে, মানবাধিকার লঙ্ঘন করেছে, কিন্তু তিনি জঙ্গিবাদ মৌলবাদ ঠেকিয়েছেন। অ্যাট দ্য সেম টাইম দেশের মধ্যেও যে মানুষজন আছে যারা এই ধরনের উগ্রবাদ মাথাচাড়া দিতে দেখছেন, তাদের কাছে আসলে খুব ইনসিকিউর বোধ করে, বিশেষ করে নারীরা। সব নারীরা তাদের মতো করে চিন্তা করবেন না, এটাই বেসিক। এখন যেই কিছু বলতে যাচ্ছেন, আবার শেখ হাসিনা যেমন জামাত শিবির জঙ্গি ট্যাগ দিতেন, এখন শাহবাগী ট্যাগ দেওয়া হচ্ছে। শাহবাগী ট্যাগ দিয়ে যে কারো উপরে যে কোনো কিছু করা যাবে, মানে এই মানুষগুলোর এই কনসেপ্টটুকুও নাই, এই ভাবনাটুকুও নাই। সত্যি শাহবাগী বলতে যেটা বোঝায়, যে ডেরোগেটরি টার্মে ব্যবহার করা হয়, সেই শাহবাগীও যদি কেউ হয়ে থাকেন, তারও একটা গণতান্ত্রিক রাষ্ট্রে ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। তার উপরেও কেউ হামলে পড়তে পারে না, তার উপরেও যে কেউ যে কোনো কিছু করতে পারে না। বিপ্লবের নামে সব কিছু হালাল, সরি, আমি মনে করি না, কারণ এটা বিপ্লবই ছিল না। এবং বিপ্লবের নামেও যদি বিপ্লব হয়েও থাকতো, সব কিছুকে আমি। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ইনশাল্লাহ।